হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর দশম চ্যাপ্টার থেকে বন নিয়ে আলোচনা শুরু করব। বন কি? বন হলো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন একত্রিতভাবে যখন উদ্ভিদ জন্মায় তখন তাকে বলে বন। অর্থাৎ তুমি যদি তোমার বাড়ির পিছনে যে বাগান সেইখানে গাছ লাগাও, সেটা কিন্তু বন হচ্ছে না। একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে একটা নির্দিষ্ট ধরনের কিছু নির্দিষ্ট ধরনের উদ্ভিদ যখন প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠে তখনই তাকে বলছে বন। এক্ষেত্রে এই যে বনের মধ্যে কি কি গাছ তৈরি হবে সেগুলো নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। যেমন ধরো মাটি, প্রকৃতি, আবহাওয়া, তারপর জল, কি কি ঋতুর পরিবর্তন হচ্ছে এগুলোর ওপর নির্ভর করে এই যে কি গাছ জন্মাচ্ছে বনে সেগুলো নির্ভর করে। বর্তমানে মনুষ্য সৃষ্ট কিছু বন রয়েছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় মানুষ প্ল্যান করে সেই জায়গায় গাছ বসাচ্ছে এবং সেই গাছ বড় হয়ে বনে রূপান্তরিত হচ্ছে। এটাকে বলে প্রকল্পিত বন। কিন্তু আমরা এখানে যে বন নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাকৃতিকভাবে তৈরি যে সমস্ত বন আছে। পৃথিবীর স্থলভাগের 1/3 বা 1/3 হলো বনভূমি। আর ভারতের ক্ষেত্রে ভারতের যে পরিমাণ স্থলভূমি আছে তার 21% হলো বন। এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো আমাদের দেশে ইন্ডিয়াতে যে সমস্ত শহর আছে সেই সমস্ত শহরের মধ্যে হায়দ্রাবাদে হলো গাছের সংখ্যা সবচেয়ে বেশি। আমি সিটির কথা বলছি, সেই জন্যই বড় বড় যে শহর সেগুলোর মধ্যে হায়দ্রাবাদে গাছের সংখ্যা সবচেয়ে বেশি। এবার আসি ইউনাইটেড নেশন বা এই যে সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালে আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেন 2011 সালটাকে। এই সময় থেকে এই যে বনকে কিভাবে প্রিজার্ভ করা হবে, বন যে যথেচ্ছভাবে কেটে ফেলা হচ্ছে এইগুলোর দিকে তারা নজর দেন। আর 21শে মার্চকে ঠিক করা হয়, সেটা হলো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। এটা হলো এই দিনে গাছ পোঁতাটাকে প্রমোট করা হয়, আর গাছকে কিভাবে প্রিজার্ভ করা যাবে, বনকে কিভাবে প্রিজার্ভ করা হবে সেদিকেও নজর দেওয়া হয়। লাস্ট ইয়ার 2020 সালে এই যে আন্তর্জাতিক জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে একটা ট্যাগ ছিল, সেই ট্যাগ হলো ফরেস্ট অ্যান্ড ডাইভার্সিটি আর টু প্রেসেস টু লুজ। এই ফরেস্ট এই বন এবং এই যে ডাইভার্সিটি এই যে বিভিন্ন রকম গাছ একত্রিতভাবে রয়েছে, এই যে ডাইভার্সিটি, এটা এতটাই প্রেসাস যে এটাকে কিন্তু কখনো হারাতে দেওয়া উচিত নয়। অর্থাৎ এই সম্মেলনের মধ্যে কিভাবে তুমি ডাইভার্সিটিকে প্রিজার্ভ করবে, কিভাবে ডাইভার্সিটিগুলোর বিভিন্ন গাছকে তুমি রাখবে, কোন যতটা কম সম্ভব নষ্ট করা যায় সেই দিকে খেয়াল রাখা, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কারণ বর্তমানে দেখা গেছে যে প্রতি সেকেন্ডে 1.5 একর করে বন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ নষ্ট করে ফেলছে। কারণ কি বলতো, যে এই জায়গায় মানুষ এত জায়গায় ছড়িয়ে পড়ছে তাদের বাসস্থানের জন্য বা অন্যান্য যে কোনো চাহিদার জন্য যেগুলোতে গাছের প্রয়োজন হয় সেগুলোর জন্যকে বনকে নষ্ট করা হচ্ছে। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে বন থেকে আমরা কি কি পাই। দেখো, একটা নির্দিষ্ট জায়গায় কিছু গাছ আছে সেই জায়গাটার তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় প্রথম। দ্বিতীয় হলো গাছ আছে বলে সেই জায়গার মাটিকে ধরে রেখেছে, মাটির ক্ষয় রোধ করছে। তৃতীয়, মাটির তলায় যে জলস্তর সেই জলস্তরটাও ধরে রাখছে, তাই তো। চতুর্থ, এই যে গাছ যে জল শোষণ করছে সেটা বাষ্পমোচন করে ছেড়ে দিচ্ছে, তার ফলে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি মাটিতে নেমে আসছে, আবার গাছ শোষণ করছে, বাষ্পমোচনের মাধ্যমে ছেড়ে দিচ্ছে। এই যে একটা জলচক্র, এটা কিন্তু গাছের জন্যই বজায় থাকছে। আমরা যেগুলো পাই সেগুলো হলো ধরো বিভিন্ন রকম এই যে কাগজ তৈরি, তারপর ধরো বিভিন্ন রকম ওষুধ তৈরি, আসবাবপত্র তৈরি, তারপর বিভিন্ন রকম অনেক সময় পোশাক তৈরিতেও কাজে লাগে গাছের কোনো তন্তু, এগুলো তো আমরা বন থেকে পেয়েই থাকি। আর এছাড়াও বন থেকে কিন্তু অন্যান্য বিভিন্ন যে পশু পক্ষীরাও বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকে, সেগুলো হলো তারা বাসস্থান পায়, এখান থেকেই তারা খাদ্য গ্রহণ করে। তাহলে বন আমাদের এই জীবজগৎকে কি কি সাহায্য করে যদি বলি, বনের গাছ থেকে আমাদের গোটা জীবজগৎ কি কিভাবে উপকার পায়, তাহলে সবকটা পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো, এই যে এত উপকার পাচ্ছি, বা একটা গাছ 50 বছর অবধি বাঁচলে সেটা 2700 কেজি অবধি অক্সিজেন দিতে পারে। বুঝতে পারছো, এই কোভিডের টাইমে আমরা সবাই জানি যে কি রেটে অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়েছে, তাই তো। তাহলে বুঝতেই পারছো যে অক্সিজেনের কিন্তু মূল্য, বুঝেছো, যে মূল্য আমরা এত টাকা দিয়ে কোভিডের টাইমে পেশেন্টদের দেওয়া হয়েছে,
সেগুলো কিন্তু গাছ আমাদের বিনামূল্যে প্রোভাইড করে। তাই আমাদেরও উচিত, তাই না, যে গাছকে টেক কেয়ার করা বা এদের থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি সেগুলো আমাদের জানা। যদি আমরা এদের থেকে কি কি সুবিধা পাই এগুলো ভালোভাবে না জানি, তাহলে আমাদের এদের প্রতি যে কৃতজ্ঞতা সেটা আসবে না। তাই জন্য সবার প্রথমে গাছ থেকে আমরা কি কি উপকৃত হচ্ছি, কি কি উপকার পাচ্ছি সেগুলো আগে জানা প্রয়োজন। তাই এই গাছ থেকে কি কি পাই এগুলো একটু পড়ে নেবে, বই থেকে ছকের মধ্যে দেওয়া আছে। এখান থেকে যদিও খুব একটা খুব একটা প্রশ্ন আসে না, কারণ এগুলো আর একটু নিচু ক্লাসের প্রশ্ন, কিন্তু তাও তোমরা জেনে রাখবে, কারণ হলো এটা কি, গাছেদের প্রতি আমাদের কৃতজ্ঞতাটাকে একবার মনে করে নেওয়ার জন্য। ভারতের বনভূমিকে যদি আমরা দেখি প্রধানত 6 ভাগে ভাগ করা যাচ্ছে। দেখো, প্রথমটা হলো সূচ্যাকার পত্রযুক্ত গাছের বন, যেটাকে ইংলিশে বলে কনিফেরাস ফরেস্ট। এই জাতীয় যে বনভূমি তোমরা দেখতে পাবে সাধারণত পাহাড়ি অঞ্চলে, যেখানে দেখবে যে পাইন, তারপর ওক, এই সমস্ত গাছ দেখা যায়। এবার এই যে সূচ্যাকার পত্র কেন বলছে, কারণ পাইন গাছের পাতা কীরকম, এইরকম হয়, তাই না, পাতার ডগাটা খুব সরু হয়ে যায়, সেই জন্য এগুলোকে সূচ্যাকার পত্রযুক্ত গাছের বন বলছে। এই সমস্ত জায়গায় যে যে প্রাণী দেখা যায় সেগুলো হলো ভাল্লুক, তারপর চিতাবাঘ, তারপর খরগোশ, এগুলো দেখা যেতে পারে। তারপর দেখো তৃতীয় প্রকার, যে সেটা হলো চিরসবুজ গাছের বন, যেটাকে ইংলিশে বলে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এভারগ্রিন, বা কখনো এটাকে এভারগ্রিন ফরেস্টও বলে। আচ্ছা, নামটা থেকেই বুঝতে পারছো যে চিরসবুজ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, নাম থেকে বুঝতে পারছো যে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। এই জায়গাটায় যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সেই জন্য এই জাতীয় যে বন সেটা খুব ঘন হয়। এই জাতীয় যে বনকে লাং অফ দ্য প্ল্যানেট বলা হয়। কারণ কি, এই জাতীয় যে বনভূমি, এইটা পৃথিবীর বুক থেকে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় এবং অক্সিজেন ছেড়ে দিচ্ছে, সেই জন্য এটাকে লাং অফ দ্য প্ল্যানেট বলা হয়। যেভাবে আমাদের লাং কাজ করছে, ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়, বাইরে থেকে অক্সিজেন নেয়, ঠিক সেমভাবে এরাও কার্বন ডাইঅক্সাইডকে পৃথিবী থেকে টেনে নেয়। সেই জন্য এগুলোকে বলছে চিরসবুজ গাছের বন। চিরসবুজ হওয়ার জন্য এদের পাতা সবসময় সবুজ থাকে, কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলতে থাকে, সেই জন্য এরা কিন্তু অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারে। সাধারণত আমাজন জঙ্গলে যে জাতীয় বন দেখা যায় সেগুলো হলো এই চিরসবুজ গাছের বন। এই জাতীয় বনভূমিতে যে যে উদ্ভিদ দেখা যায় সেগুলো হলো, তোমরা চারপাশে দেখলেই বুঝতে পারবে যে যে গাছের পাতা কখনো ঝরে পড়ে না, যেমন আম, জাম, বট, এই সমস্ত গাছের ক্ষেত্রে এই পাতাগুলো ঝরে পড়ে না, সেগুলো এই চিরসবুজ গাছের বনভূমির মধ্যেই পড়ে। আর এই অঞ্চলে যে এই বনভূমিতে যে যে তোমার প্রাণী দেখা যায় সেগুলো হলো তোমার বাইসন দেখা যায়, প্রচুর পরিমাণ জিরাফ দেখা যায়, বাঘ, হাতি, এদের দেখা যায়। থার্ড হলো পাতা ঝরা গাছের বন, এটাও ট্রপিক্যাল ডেসিডিউয়াস ফরেস্ট জাতীয় যে বন। এই জাতীয় বনের যে পাতা সেটা নির্দিষ্ট সময় ঝরে যায়, আবার নতুন পাতা তৈরি হয়। এই জাতীয় বনভূমিতে যে যে উদ্ভিদ দেখা যায়, শাল, সেগুন, তারপর আমলকি গাছ প্রচুর পরিমাণ দেখা যায়, বাঘ দেখা যায়, কালো চিতা দেখা যায়, তারপর হাতি দেখা যায়, এগুলো দেখা যায়। এবার আসি কাঁটাওয়ালা ঝোপঝাড়, যেটাকে বলে হলো থর্ন ফরেস্ট। এই জাতীয় জায়গায় কি দেখা যায়, বাবলা গাছ দেখা যায়, কাঁটাওয়ালা গাছ, যেগুলো ধরো বাবলা গাছ দেখা যায়, ক্যাকটাস গাছ, অ্যালোভেরা, এই সমস্ত দেখা যায়। আর এই জায়গায় যে সমস্ত প্রাণী দেখা যায় সেগুলো হলো কি কি, সেগুলো হলো শেয়াল দেখা যায়, বিভিন্ন রকম সরীসৃপ দেখা যায়, গিরগিটি, তারপর ধরো সাপ, এগুলো দেখা যায়। তারপর ধরো তোমার সিংহ, এই সমস্ত জায়গায় বেশি পরিমাণ দেখা যায়। তারপর হলো ঘাস বন, যেটাকে বলে টেম্পারেট গ্রাসল্যান্ড। এই জায়গার যে উষ্ণতা সেটা খুব বেশি হয়, সেই জন্য টেম্পারেট গ্রাসল্যান্ড। এই জায়গার যে জায়গাতে কিন্তু বড় বড় গাছ খুব বেশি, যেটাকে বলে ক্যানোপি, সেগুলো খুব একটা দেখা যায় না। এই জাতীয় ক্ষেত্রে বেশি পরিমাণ ঘাস জাতীয় উদ্ভিদই দেখা যায়, যেমন ধরো ঘাস, ওগলা, শন, এই সমস্ত দেখা যায়। আর প্রাণী দেখা যায় এই সমস্ত জায়গায় গন্ডার, হরিণ, বাঘ, এদের দেখা যায়। তারপর আসি হলো শ্বাসমূলযুক্ত গাছের বন বা ম্যানগ্রোভ ফরেস্ট, যেটাকে আমরা বলি। নামটা থেকে ম্যানগ্রোভ থেকে বুঝতেই পারছো, যেটা হলো কি সমুদ্র তীরবর্তী জায়গায় যেখানে মাটি লবণাক্ত, সেই জায়গাতে দেখা যায়। এই সমস্ত উদ্ভিদগুলো হলো সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, এই সমস্ত উদ্ভিদ থাকে। যে সমস্ত গাছের মূল মাটিতে প্রবেশ করে কিন্তু তারপর
আবার মাটি থেকে ওপর দিকে উঠে আসে, কারণ মাটির অনেক বেশি লবণাক্ত হয় এবং মাটিতে বাতাসের পরিমাণ খুব কম থাকে। সেজন্য এই যে মূলগুলো, এই গাছের মূলগুলো মাটিতে প্রবেশ করার পরে সেগুলো আবার ওপর দিকে উঠে আসে। এই যে গাছের মূলে সামান্য ছিদ্র দেখা যায়, এই ছিদ্রগুলোকে বলে হলো নিউম্যাটোফোর। এইখান থেকে নিউম্যাটোফোর দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, খুব ভালোভাবে এই জায়গাটা পড়বে। আর এই জায়গাটার জঙ্গল, মানে এই জায়গায় কি কি জঙ্গলে কি কি প্রাণী দেখা যায়, প্রচুর পরিমাণ আমরা এই জায়গা থেকে মধু পাই, তাই তো? তাহলে প্রচুর পরিমাণ মৌমাছি দেখা যায় সমস্ত জায়গায়। জলের মধ্যে বিভিন্ন রকম মাছের, মানে অনেক বেশি মাছ পাওয়া যায়, সেই জন্য এই জায়গায় ভোঁদরও প্রচুর পরিমাণ থাকে, ভোঁদর মাছ ধরে খায়। আর এই জায়গাকার জলে প্রচুর পরিমাণ খাড়ির কুমিরও থাকে। তারপর ধরো ডাঙাতে বাঘ থাকে, হরিণ থাকে, ছোট ছোট খরগোশ জাতীয় প্রাণী থাকে, এদের দেখা যায়। একটি আদর্শ বনের গঠন নিয়ে এখন আলোচনা করব। এক্ষেত্রে একটি আদর্শ বন মানে বনভূমির কথা বলা হচ্ছে। এই বনভূমিকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো হরাইজন্টালি আর একটা হলো ভার্টিক্যালি। হরাইজন্টালি মানে ধরো অনেকগুলো গাছ রয়েছে, তো একটা বন মানে অনেকগুলো গাছ, সেইটাকে হরাইজন্টালি ভাগ করা হচ্ছে, মানে এই রকমভাবে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? আর একটা হলো ভার্টিক্যালি বনকে ভাগ করা হয়, মানে এই রকমভাবে। এখন আমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হলো এই হরাইজন্টালি কতগুলো ভাগ দিয়ে দেওয়া হয়েছে। একটা বনভূমিকে যদি আমরা হরাইজন্টালি কতগুলো ভাগে ভাগ করি সেগুলোকে বলে হলো স্ট্র্যাটা। দেখো এইখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো এখানে বনের গাছের ওপর থেকে নিচের দিকে কতগুলো লেয়ার বা ভাগ করা হয়েছে, এগুলোকে এক একটাকে বলা হচ্ছে হলো স্ট্র্যাটা। এই যে স্ট্র্যাটাগুলোর এক একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, চলো সেগুলো শুরু করা যাক। আচ্ছা, এখানেই বলে রাখি তোমাদের বইতে কিন্তু অনেক নাম, অনেক টার্ম এখানে দেওয়া নেই। আমি এই টার্মগুলো মানে বলেই বোঝাবো, কারণ একটা জিনিস যখন আমি বোঝাচ্ছি আধা বোঝাতে পারি না, তাই না? পুরোটাই কমপ্লিট করে দেবো। কিন্তু তোমরা এইগুলোর যে টার্মগুলো আমি বলে দেবো, এগুলো প্রয়োজন সেগুলো পড়বে, আর যে টার্মগুলো শুধুমাত্র বোঝার জন্য শুনবে সবকটা মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো প্রথমেই আসি, একদম টপ মোস্ট লেয়ার একটা বনভূমি, সেটা হলো এমার্জেন্ট। এমার্জেন্ট মানে হলো এই যে বনভূমিতে অনেকগুলো গাছ রয়েছে, তো কিছু গাছ একদম সমস্ত গাছকে ছাড়িয়ে ভীষণ লম্বা হয়ে গেছে, এগুলোকে বলে এমার্জেন্ট। মানে হলো এই এমার্জেন্ট গাছ কোনো কোনো বনভূমিতে দেখা যায়, সব বনভূমিতে নয়। এক্ষেত্রে মানে আমাজন জঙ্গলে যেমন দেখা যায় এমার্জেন্ট হলো ব্রাজিল নাট, তারপর ক্যাপোক, এগুলো। এই গাছ সাধারণত অনেক দিন বাঁচে, প্রায় হাজার, মানে এই আমাজনের জঙ্গলে যে এমার্জেন্ট দেখা যায় সেগুলো অনেক দিন অবধি বাঁচে, প্রায় 1000 বছর অবধি বাঁচে। আর এই গাছগুলো যেহেতু বনের সবকটা গাছকে ছাড়িয়ে হাইটে সবচেয়ে বড় হয়ে গেছে, এরা সবচেয়ে বেশি সূর্যালোক পায়, সেই জন্য এই গাছের বৃদ্ধিও অনেক বেশি হয়। এই যে এমার্জেন্টের কথা বললাম, এই এমার্জেন্ট মানে কি বিশাল বড় বড় গাছ। এই জাতীয় গাছের মধ্যে কিন্তু মানে সব প্রাণী থাকতে পারে না, কারণ খুব উঁচু, আর এই এত উঁচুতে থাকার জন্য বডিকে অ্যাজাইল হতে হয়, অনেক বেশি বডি অনেক বেশি ফ্লেক্সিবল হতে হয়, সেই জন্য বিভিন্ন রকম মাঙ্কি এই এমার্জেন্টে থাকতে পারে। তারপর আসি ক্যানোপি। এই ক্যানোপি টার্ম তোমাদের বইতে আছে, ক্যানোপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বে ক্যানোপি কি। তাই আমি এর পাশে এরকম স্টার দিলাম। দেখো একটা ফরেস্টকে যদি আমরা দেখি এরকম ওপর থেকে, ধরো আমরা একটা ফরেস্টের মধ্যে গিয়ে ধরো ড্রোন চালিয়েছি, সেক্ষেত্রে একটা আমরা ওপর থেকে ভিউ পাবো। সেই ওপর থেকে যদি যে ভিউটা পাচ্ছি সেইটার ক্ষেত্রে প্রথম ধরো সমস্ত গাছের মাথাগুলোকে যদি আমি একটা স্তরে ফেলি, সেইটাই হলো ক্যানোপি। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এই ছবিতে দেখতে পাচ্ছ যে সমস্ত গাছের যে মাথাগুলো রয়েছে, এই যে স্তর, এইটাকে বলছে হলো ক্যানোপি। এবার দেখো তাহলে ক্যানোপি হলো খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই যে গাছগুলোর মাথায়, মানে এই গাছগুলো হাইটে বড় হয়েছে এবং এইগুলোর সমস্ত প্রধান যে সবুজ অংশ, এই অংশটা নিয়েই তৈরি হয়েছে ক্যানোপি। তাহলে এই অংশটা কি করছে? এই অংশটা প্রচুর পরিমাণ মানে আলো পাচ্ছে, সেই জন্য এই অংশে সালোক সংশ্লেষের হারও অনেক বেশি, সেই কারণে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি শোষণ হয় এবং অক্সিজেনও অনেক বেশি ছেড়ে দেয়। সেই জন্য এই বনভূমির এই যে ক্যানোপি স্তরকে বলা হয় হলো গ্রিন লাং। বোঝা গেল? এই যে ছোট ছোট আমি কিছু প্রশ্ন বলছি, এগুলো কিন্তু এখান থেকে আসে, সেই জন্য এখানটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকো, কারণ আমি পড়ানোর মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন বলতে থাকবো। তারপর দেখো
এই যে ক্যানোপি, তাহলে এই ক্যানোপি গুরুত্বপূর্ণ কেন, এইটা কিন্তু তোমাদের বইতে এক্সপ্লেন করা নেই, আমি এক্সপ্লেন করে দিলাম যে এই ক্যানোপি কি করে, রেন ফরেস্ট বা যে সমস্ত হলো বর্ষা অরণ্য, এই বর্ষা অরণ্যের মধ্যে সবচেয়ে বেশি যে হাইটে যে গাছগুলো থাকে তাদের এই যে সবুজ অংশগুলো নিয়েই তৈরি হয়েছে, সবুজ অংশের যে মাথাগুলো সেগুলো নিয়েই তৈরি হয়েছে ক্যানোপি। এই ক্যানোপি বনের ওপরে একটা সবুজ স্তর সৃষ্টি করে, যেহেতু সবুজ স্তর সৃষ্টি করে এই অংশে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ গৃহীত হয়, অক্সিজেন ছেড়ে দেয়, জলীয় বাষ্প এই অংশে অতিরিক্ত যে জল সেটাও বাষ্পাকারে উদ্ভিদ ছেড়ে দেয়, মানে বাষ্পমোচন করে। এই অংশ থেকেই যে পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে যায় সেটাই কিন্তু আকাশে গিয়ে মেঘ সৃষ্টি করে। তাহলে এই ক্যানোপির কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এখান থেকে আরো একটা ছোট প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে শুনে নাও। সেটা হলো এই যে ক্যানোপি কত শতাংশ সূর্যালোক পায়? এক্ষেত্রে উত্তর হবে ক্যানোপি 90% সূর্যালোক পায়। এই যে ক্যানোপি, এই ক্যানোপিতে কিন্তু বিভিন্ন রকম প্রাণী বাসস্থান পায়, যেমন ধরো বিভিন্ন মানে তোমার পাখিরা পায়, বিভিন্ন ধরনের তোমার ছোটোখাটো পোকামাকড়ও যেমন এই অংশে স্থান পায়, বিভিন্ন ধরনের সরীসৃপ এই অংশে স্থান পায়। ক্যানোপি হলো কিন্তু উদ্ভিদের যে বন, তার বনের একটা বিরাট অংশ, কিন্তু বনের যে প্রাণী তাদের একটা বিরাট অংশের বাসস্থান হলো এই ক্যানোপি। মানে ক্যানোপিতে কি থাকে, পাখিও থাকতে পারে, বাদরও থাকতে পারে, বিভিন্ন সরীসৃপ থাকতে পারে, বিভিন্ন রকম কীট পতঙ্গ থাকতে পারে। তাহলে ক্যানোপি কিন্তু মানে বনভূমির ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা প্রাণীর বাসস্থান দেখি, যেটাকে সহজে বলে হলো নিশ, এই নিশ এরা প্রোভাইড করে প্রত্যেকে আলাদা আলাদা। বুঝেছো? তাহলে ক্যানোপি অঞ্চলে বহু প্রাণীর বাসস্থান। ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখার, যে ক্যানোপি উদ্ভিদ কিন্তু যখন ঝড়ের সময় প্রধান যে বাতাসের ধাক্কা সেটাও কিন্তু এই ক্যানোপি অংশটাই হলো এই বাতাসের ধাক্কাটা পায়, এবং এটাই কিন্তু উইন্ড ব্রেকার, মানে উইন্ড যে জোরে হাওয়া বইলে যে হাওয়ার যে ধাক্কা সেটা কিন্তু এই গাছগুলোর এই অংশে, গাছের এই অংশে এসে পড়ে, এবং তার ফলে এটার উপর দিয়েই যখন বায়ুটা প্রবাহিত হয় তখন সেটা কিন্তু মানে বায়ুর যে স্পিড বা গতিবেগ সেটা ক্রমশ কমে যায়। তাহলে ক্যানোপির কিন্তু মানে তোমার এই ঝড়ের ক্ষেত্রে, যে ধরো ঝোড়ো বাতাস বইছে বা কখনো ঝড় হচ্ছে, সেক্ষেত্রে ঝড়ের কিন্তু গতিবেগ কমাতে পারে হলো এই ক্যানোপি জাতীয় গাছ। তারপর আসি হলো ক্যানোপির তলায় একটা স্তর আছে, সেটা হলো সাব ক্যানোপি। নাম থেকে বুঝতে পারছো, সাব ক্যানোপি, ক্যানোপির তলায়। এক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় যেগুলো হলো অপরিণত বৃক্ষ, মানে বৃক্ষ কিন্তু যেগুলো পরিণত হয়নি, তারপর হলো কিছু পরিণত গুল্ম, কিছু নরম বৃক্ষ, এগুলো নিয়ে গঠিত হয়েছে। এই যে সাব ক্যানোপি এরাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার চেষ্টা করে এবং ক্যানোপির হাইটেই যেতে চেষ্টা করে, কিন্তু সর্বদা সেটা হয় না। কারণ হলো কি, ক্যানোপি অংশটাই সবচেয়ে বেশি সূর্যালোক পায়, ক্যানোপির নিচে আর যে অংশটা আছে সেটা তো আর ক্যানোপি যতটা সূর্যালোক পাচ্ছে ততটা পায় না, তার ফলে এর গ্রোথও অত বেশি হয় না। বোঝা গেল? সেই জন্য এই অংশের উদ্ভিদরা কিন্তু ক্যানোপির থেকে নিচের স্তরে রয়েছে, প্রধানত নরম অপরিণত বৃক্ষ, নরম কাণ্ডযুক্ত বৃক্ষ, এগুলো এই অংশে দেখা যায়। তারপর হলো এই আন্ডার স্টোরি। এই আন্ডার স্টোরি এই অংশটা হলো সাব ক্যানোপিরও নিচের স্তর। এই স্তরে বিভিন্ন রকম ছোট ছোট গুল্ম, চারা গাছ এদের দেখা যায়। এই জাতীয় অংশে মানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণী যারা খাদ্য সংগ্রহের জন্যই বলো আর তাছাড়া আত্মরক্ষার জন্য এই অঞ্চলে এই যে অংশটাতেই বনভূমির এই অংশে এরা মানে বাসস্থান খোঁজে, তারপর আত্মরক্ষার জন্য গা ঢাকা দেয়, এগুলো করে। এই যে আন্ডার স্টোরি এটা সূর্যালোকে 2 থেকে 3% পায়, বুঝতে পারছো? তার মানে ক্যানোপি অংশ যদি 90% পায়, এই অংশে আলো খুব কম ঢোকে, তেমনি এই অংশে বাতাসও খুব কম ঢোকে। সেই জন্য এই অংশে কিন্তু যদি কোনো ঝোড়ো হাওয়াও বয়, এই অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কম। তারপরের যে লেয়ার সেটার নাম হলো শ্রাব লেয়ার, অর্থাৎ এই জায়গাটায় প্রচুর পরিমাণ ছোট ছোট উদ্ভিদ দেখা যায়। ধরো চারা গাছ থেকে বার হওয়া উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদ, তারপর ছোটোখাটো ঝোপঝাড় এই অংশে দেখা যায়। এই অংশে প্রচুর পরিমাণ প্রাণী একসাথে বাসস্থান পায়, মানে ক্যানোপিতে যত পরিমাণ, ক্যানোপির মধ্যেও যেমন অনেক প্রাণী বাসস্থান পায়, ঠিক তেমনি এই অংশেও এই শ্রাব লেয়ারের মধ্যেও অনেক ধরনের প্রাণী থাকে, যেমন খরগোশ থাকতে পারে, হরিণ থাকতে পারে। এই অংশে হরিণ তাদের বাচ্চাদেরকে বিভিন্ন মানে বাঘ, সিংহ, বাঘ এদের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখে। তাছাড়াও এই অংশে বিভিন্ন ধরনের ধরো সরীসৃপ, ব্যাঙ, কচ্ছপ, বিভিন্ন ধরনের পোকামাকড়, আর্থ্রোপোডা জাতীয় প্রাণী এদের দেখা যায়।
সেই জন্য এত রকম তোমার শিকার আর শিকারী একই জায়গায় থাকে বলে এই অংশে ক্রমাগতই মানে সারাদিনই চলতে থাকে হলো খাদ্য খাদক সম্পর্ক দেখা যায়। যেমন ধরো সাপ ব্যাঙ খাচ্ছে, ব্যাঙ ফড়িং খাচ্ছে, তারপর ধরো তোমার এই যে হরিণকে বাঘ খাচ্ছে, এই অংশে ক্রমাগত দেখা যায় এইটা। তারপরে যে স্তর সেটা হলো ফরেস্ট ফ্লোর। এই অংশে কি কি দেখা যায়? এই অংশে সবচেয়ে বেশি পরিমাণে তোমার হিউমাস গঠিত হয়। হিউমাস কি বলছি সেটা হলো এই অংশে, যেহেতু বুঝতে পারছো যে সবচেয়ে মাটির মানে বনভূমির সবচেয়ে তলার অংশ, এই অংশে সমস্ত প্রাণীদের মৃতদেহ, পাখিদের পালক, বিভিন্ন রকম বিষ্ঠা, তারপর ধরো পচা ফুল ফল গাছের ডাল সবই এইখানে এসে পড়ে, গাছের পাতা, এবং সেইগুলো ক্রমশ মাটির মধ্যে পচে যায়, গিয়ে এই যে পচা যে একটা সার গঠন করে, যেটা মাটির কিন্তু যে তোমার মানে মাটির যে পুষ্টিগুণ সেটাকে বাড়িয়ে দেয়। এই যে জিনিসটা পচছে এটাকেই বলছে হলো হিউমাস। এই হিউমাসটাই ক্রমশ পরে মাটিতে মিশে যাবে এবং মাটির যে পরিমাণ সেটাকে বৃদ্ধি করবে। এই যে ফরেস্ট ফ্লোরের মধ্যে বিভিন্ন ধরনের ধরো ফার্ন, শ্যাওলা এগুলোও দেখা যায়, অনেক ছোটোখাটো যে তোমার প্রাণী যেগুলো মাটিতেই বাস করে, যেমন পিঁপড়ে, শোলা, কাঁকড়া বিছে, এগুলো সব এই অংশে দেখা যায়। তাহলে বনের এই যে স্তরগুলোর কথা বললাম, এগুলোকে আমরা কতগুলো ওপর থেকে নিচের দিকে কতগুলো যদি স্তরে ভাগ করি এই স্তরগুলো পাবো। তোমরা এবার এই যে সবকটা নাম তোমাদের বইতে দেওয়া নেই, কিন্তু আমি এই নামগুলো ছাড়া কিভাবে তোমাদেরকে এক্সপ্লেন করব বলো? সেই জন্য আমাকে এই নামগুলো বলতেই হয়েছে। তোমরা এই নামগুলো চাইলে পড়তে পারো। তার মধ্যেই ক্যানোপি, আন্ডারস্টোরি, ফরেস্ট ফ্লোর এই তিনটে নাম অবশ্যই পড়বে। নামটা থেকেই বুঝতে পারছো যে ফরেস্ট ফ্লোর, ফ্লোর মানে কি মেঝে বোঝায়, ফরেস্টের মেঝে অর্থাৎ যেখানে হলো সমস্ত প্রাণীদের যে মৃতদেহ, বডি, তারপর ধরো তোমার পালক, এই সমস্তগুলো পড়বে, বুঝতেই পারছো। আর আন্ডারস্টোরি সেটা হলো ক্যানোপির নিচের ক্যানোপি, তারপর সাব ক্যানোপি, তার নিচের স্তর, এই অংশে ছোটোখাটো গাছ, গুল্ম, মানে ছোট গুল্ম, তারপর চারা গাছ, এইগুলো দেখা যায়। আর এই যে ক্যানোপি, এটা তো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যানোপিটা খুব ভালোভাবে পড়বে। ক্যানোপি কি, ক্যানোপিকে কেন গ্রিন লাং বলা হয়, এই অংশে কিভাবে মানে কি কতটা পরিমাণ সূর্যালোক আসে, বায়ুপ্রবাহ কিরাম, ঝড়ের যে স্পিড গতি কমানোর জন্য এই উদ্ভিদের এই যে বনভূমির কোন অংশ দায়ী, এই অংশগুলো কিন্তু মানে প্রশ্ন আসে এই অংশ থেকে, তাই খুব ভালো করে এই জায়গাগুলো পড়বে। এখন কতগুলো ছোট প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো। পৃথিবীতে সর্বত্র কিন্তু এই বনভূমি সব জায়গায় সমান নয়। পৃথিবীর যে স্থলভাগ, সেই স্থলভাগের 1/3 বনে ঢাকা। আবার এই যে বন, তার 95% হলো ন্যাচারালি তৈরি, যেটা আমি প্রথমেই বলছিলাম, আর 5% হলো মানুষ তৈরি করেছে। আর দক্ষিণ আমেরিকাতে যে বনের অংশ সেটা হলো প্রায় 23%, আর ওশিয়ানিয়াতে এই যে বনভূমির অংশ সেটা হলো 5%। এই অংশগুলো থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে আমরা এই বনভূমি কত শতাংশ আছে এবং কোন কোন দেশ এই যে বনভূমিগুলোকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে, সেই জন্যই পার্সেন্টেজগুলো জানা প্রয়োজন। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।